দর্শক স্বাগত জানাচ্ছি ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে, সাথে আছে আমি সুশান্ত সিনহা। আজ আমরা আলোচনা করব দ্বিখণ্ডিত এনবিআর সম্ভাবনা ও শঙ্কা। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সিপিডির সম্মাননীয় ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান, এবং একই সঙ্গে আছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য আমিনুর রহমান, যিনি জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার কমিটির একজন সদস্য। স্যার, আমরা আলোচনা আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। বিষয়টি এখন শুধু জাতীয় পর্যায়ে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে, কারণ যেহেতু এনবিআর আমাদের টোটাল রাজস্ব সরকার যেটা আদায় করে তার 85% তারা আদায় করে থাকে, তাহলে সেই এনবিআরকে দ্বিখণ্ডিত করা হয়েছে। এখানে যে আলোচনার জায়গাটা গুরুত্বটা আরও বেশি পেয়েছে, যেহেতু আমরা যখন আলোচনা করছি গতকালকে পর্যন্ত দেখেছি যে এনবিআর কর্মকর্তারা তারা কলম বিরতি করেছে 3 দিনের, আগামীকালে হয়তো করবে। তাহলে এই পরিস্থিতিতে সামনে বাজেট, সময়টা কি আসলে ঠিক হয়েছে যে কোন সময় আপনি দ্বিখণ্ডিত করবেন, সেই বিষয়টি আপনার কাছে শুরুতেই জানতে চাই। ধন্যবাদ সুশান্ত। আমার মনে হয় যে এনবিআরকে দ্বিখণ্ডিত করা হয়েছে এটা না বলে আসলে এনবিআরকে তো বিলুপ্ত করা হয়েছে। নতুন দুটো বিভাগ স্থাপনা করা হয়েছে। হ্যাঁ, এটা বিভাগ হয়েছে, সুতরাং সেখানে একটা বড় কাঠামোগত পরিবর্তন এসেছে। হ্যাঁ, সময়ের দিক থেকে আমরা যদি বলি, এখন তো আমাদের বাজেট 2 তারিখে দেওয়া হবে জুন মাসের, এবং আমরা জানি যে বছরের শেষের সময়টাতে রাজস্ব আহরণের ক্ষেত্রে একটা বড় ধরনের একটা চাপ থাকে। এনবিআর এর পক্ষ থেকেও একটা উদ্যম থাকে। এই সময়ে কর্মবিরতি এগুলো তো আমাদের যে চলমান কার্যক্রম এটাকে ব্যাহত করবে, এটা বলাই যায়। কিন্তু তারপরও এই কাঠামোগত পরিবর্তনটা প্রয়োজন ছিল, এবং যারা এটার বিভিন্ন দিক নিয়ে আপত্তি করছেন তারাও এটার প্রয়োজনীয়তাকে কিন্তু না করছেন না। কিভাবে করা হচ্ছে, হ্যাঁ, তারা কিভাবে করা হবে, দায়িত্ব কার থাকবে, কতটুকু সমন্বয় কিভাবে হবে, এগুলো নিয়ে তাদের কনসার্ন আছে। আমিনুর রহমান ভাইরা যে প্রস্তাব দিয়েছেন সেটা কতটুকু গৃহীত হলো, ওইটাকে পাবলিক করা হয়নি, সেটা নিয়ে তাদের কিছু দুশ্চিন্তা আছে। কিন্তু কাঠামোগত পরিবর্তনটা এটা প্রয়োজন। আইএমএফ এর একটা ছিল যে একটা, হ্যাঁ, এখানে স্ট্রাকচারাল চেঞ্জ একটা দরকার, কিন্তু তারা নিটিগ্রিটি কিছু বলে না যে কিভাবে এটা করা হবে, এবং সুতরাং সেটা আর এটা আমাদের নিজস্ব প্রয়োজনীয় যে দরকার, এটা আমাদের শ্বেতপত্রে এসেছে, টাস্কফোর্সের রিপোর্টে এসেছে। হ্যাঁ, কারণ এই 7.4% জিডিপির সমপরিমাণ ট্যাক্স নিয়ে বাংলাদেশ সামনের দিকে কোনোভাবেই এগিয়ে যেতে পারবে না। দেখেন কি হচ্ছে, যে এটার ফলে আমাদের পুরো রেভিনিউ যে ব্যয়, যেটা রাজস্ব ব্যয়, এটা আমাদের রাজস্ব আয় দিয়ে চলে যাচ্ছে। আমাদের পুরো উন্নয়ন ব্যয়টা এখন কিন্তু ঋণ নির্ভর হয়ে যাচ্ছে, হয় অভ্যন্তরীণ নয় বৈদেশিক। ঋণ পরিষেবার চাপ কীরকমভাবে বাড়ছে, এটা চলমান অর্থ বছরে নাম্বার 1 এক্সপেন্ডিচার আইটেম হলো ঋণ পরিষেবা, সুদ পরিষেবা, প্রায় 19% বাজেটের। এটা আগে সবসময় শিক্ষা ছিল, এবার শিক্ষা 2 নম্বরে চলে গেছে। সো এইটা আমাদের জন্য খুবই একটা দরকার ছিল। কিভাবে করা হবে, এটার মধ্যে দায়িত্ব কার থাকবে, সেখানে অবশ্য যেটা এনবিআর এর যারা ছিলেন তাদের একটা যেটা আমার মনে হয় যে চিন্তার জায়গা, সেটা হলো যে বিভাগ এটাকে বিলুপ্ত না করে এটাকে রেখে আলাদা একটা বিভাগ নীতিমালার জন্য করা, সেটা হয়তো হতে পারে। একটা বিষয় সেটা হচ্ছে যে এই এত বড় একটা সিদ্ধান্ত, যেহেতু 53 বছরের প্রতিষ্ঠান, আপনার রেভিনিউ সর্বোচ্চ যোগানদাতা, সেই সিদ্ধান্তটা নেবার সময় যেহেতু মধ্যরাতে একটা অধ্যাদেশ জারি করা হচ্ছে, বা আপনাদের সাথে অর্থনীতিবিদ হিসেবে আপনাদের সাথে বা স্টেক হোল্ডারদের সাথে কি কোনো আলোচনা হয়েছে? আমার মনে হয় যে কমিশনটা করা হয়েছিল, কমিশন বিভিন্ন গোষ্ঠীর সাথে আলোচনা করেছেন, কিন্তু তাদের সেটা কতটুকু গৃহীত হয়েছে, সেটা তো তারা কি রিপোর্ট দিয়েছেন সেটাও তো আমরা তো জানি না। কিন্তু তাদের আলোচনা হয়েছে, কিন্তু সরকার যেটা অধ্যাদেশ জারি করেছেন সেই অধ্যাদেশের প্রেক্ষিতে কি আলোচনা হয়েছে সেটা অবশ্য আমরা জানি না। এমনি মোটা দাগে স্টেক হোল্ডার বলতে অর্থনীতিবিদ বা জাতীয় পরামর্শ কমিটি আমাদের বাজেট নিয়ে আলোচনা করে, তাহলে এনবিআরকে এরকম নীতি এবং না, সেটা তো অবশ্যই আরেকটু বড়ভাবে, বিশেষত তাদের রিপোর্টে কি প্রতিবেদনে কি বলা হয়েছে, এবং এগুলো এখন যেটা আসছে এটা কি কারণে, সেখান থেকে যদি কোনো একটা বিচ্যুতি হয়ে থাকে বা সেখানের সাথে যদি সমন্বিতভাবেও হয়,
তাহলেও সেটা আরেকটু বৃহত্তর পরিসরে আমার মনে হয় যে আলোচনা করাটা দরকার ছিল। স্যার, শ্বেতপত্রে আপনারা বলেছেন এই বিষয়টা, সেটা নিয়ে আলোচনা করব। তার আগে স্যার আপনার কাছেই যেহেতু আসতে চাই, আপনারা একটা কমিশনের সংস্কার করার সুপারিশ করেছিলেন, সেই সুপারিশের আলোর মুখ এখনও পুরো রিপোর্টটা জমা পড়েনি, অথবা যতটুকু জমা দিয়েছেন যে অংশটুকু সেটাও পাবলিক করা হয়নি। যদিও শ্বেতপত্র পাবলিক করা হচ্ছে, স্বাস্থ্য কমিশন পাবলিক করা হচ্ছে, অনেকগুলো নারী কমিশন এটা পাবলিক করা হচ্ছে, শ্রম কমিশনটা পাবলিক করা হচ্ছে, কিন্তু যেটা করা হয়নি সেটাই সবার আগে সরকার বাস্তবায়ন করে ফেললো। তাহলে আপনাদের কি আসলে পদে থেকে কাজ করতে করতেই যদি সরকার সিদ্ধান্তটা নেয়, কতটুকু আপনাদের সাথে সামঞ্জস্য আছে বা বৈসাদস্য দেখছেন? দেখেন, আমরা কিন্তু সাবেক রিপোর্টটা যথাসময়ে আমরা প্রকাশ করব বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে। তো আমরা যখন কাজ শুরু করলাম তখন উপদেষ্টা মহোদয় বললেন যে এই জিনিসটা তারা দ্রুত করতে চান, যে নীতি এবং বাস্তবায়নটাকে পৃথকীকরণ। সেই জন্য আমরা ওটা প্রায়োরিটি ভিত্তিতে ওটার উপরে কাজ করলাম। এবং আমরা কিন্তু যে সংস্কার কমিটি যারা রয়েছে, আমরা আমাদের দুই ক্যাডারের যারা বিসিএস কর এবং কাস্টমস প্লাস আমরা এমনকি আরও লেভেলের যেসব আমাদের সমিতি আছে, তাদের যে সমিতি, তাদের সঙ্গে আলোচনা করেছি, ব্যবসায়ী সমিতির সঙ্গে, বিশ্ব ব্যাংকের সঙ্গে আমরা সবার মতামত নিয়েছি। এবং এই মতামতের ভিত্তিতেই আমাদের কমিটি একটা এই বিষয়ের উপরে একটা সুপারিশ মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের কাছে দিয়েছে। এবং সবাই কিন্তু এই যে পৃথকীকরণের ব্যাপারে যে নীতি এবং বাস্তবায়নটা আলাদা করতে হবে, এই ব্যাপারে কিন্তু কারো আমরা দ্বিমত পাইনি, সবাই কিন্তু এই ব্যাপারে একমত। মানে আন্দোলনকারীরাও কিন্তু একই কথাই বলছে, তারা এটার বিরোধিতা করছে না, বিরোধিতা করছে যে ক্লজের। সবাই এখন সেটা কিভাবে করা হবে সেই জায়গাটায় সমস্যাটা তৈরি হয়েছে। এখন এই যে সমস্যাটা তৈরি হয়েছে, এটা কিন্তু আগে আমরা দেখি যে এখন যেটা আমরা অধ্যাদেশটা দেখলাম, এটা কিন্তু আগে মন্ত্রিপরিষদে আমার ধারণা ৩-৪ মাস আগে এটা মন্ত্রিপরিষদ বিভাগ কিন্তু এই ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল। নীতিগত সিদ্ধান্তের পরে জিনিসটা যখন অর্ডিন্যান্সের আকারে আসলো, ঠিক ওইভাবে আসছে বলে আমাদের কাছে মনে হয়নি। না, একটু যদি দর্শকদের একটু বুঝিয়ে বলতেন স্যার, কারণ যেহেতু এটা কাস্টমস ট্যাক্স বিষয়টাই সব জটিল। না, আপনাদের যে জায়গাটা ছিল, আকুতিটা যেটা আমাদের এনবিআর এর সক্ষমতা বৃদ্ধি, কারণ স্যার যেটা বললেন আমরা রেভিনিউ যা আয় তা দিয়ে ব্যয় করছি, কোনো ফিসকাল স্পেস থাকছে না, সেই জায়গায় আসলে আপনারা এনবিআর এর সক্ষমতা বৃদ্ধির জন্য নীতি এবং পলিসি বাস্তবায়নটাকে আলাদা করবার জন্য কি বলেছিলেন বা কী ধরনের হওয়ার কথা আপনারা সাজেস্ট করেছিলেন মোটা দাগে, আর হয়েছেটা কি? এটা কিন্তু সংস্কারের যেটা মোস্তাফিজ সাহেব বললেন, যে সংস্কারের মূল একটা কথা আমাদের মাথায় সবসময় আছে, যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিওটা একেবারেই আশাব্যঞ্জক না, সেটার মধ্যে ব্যাপক উন্নতি যত দ্রুত সম্ভব করতে হবে। সেটার ব্যাপারে কিন্তু এই যে পৃথকীকরণের রোল তত মেজর না, আমাদের অন্য জায়গায় রিফর্মগুলো আনতে হবে কাজের পদ্ধতির মধ্যে। এবং অ্যাট দি সেম টাইম যে আমরা মনে করছি যে আমাদের কর নেটটা যথেষ্ট সম্প্রসারিত নয়, এবং যেই জায়গাগুলোতে কর ফাঁকি হচ্ছে ইদানিং তার সঙ্গে যুক্ত হয়েছে অর্থ পাচার, হ্যাঁ, এইগুলোকে কিভাবে মূল স্রোতে নিয়ে আসা যায়, সেই রিফর্মগুলো কিন্তু বেশি প্রয়োজন। সেগুলোর উপরে আমরা কাজ করছি এবং আমরা যথাসময়ে এটা ইন পাবলিকও আমরা করব, এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে আমাদের রিপোর্টটা ফাইনাল করার আগে আমরা তাদের সঙ্গে আলোচনা করব। তো কাজেই আমার কাছে মনে হচ্ছে যে দুইটা কিন্তু দুই জিনিস, যে আমরা পৃথকীকরণটার এই জন্য দরকার যে যখন যে নীতিগুলো প্রণয়ন হচ্ছে, নীতি প্রণয়নের ক্ষেত্রে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা থাকলে ওনার অন্যান্য যেগুলো সরকারের বিবেচনার বিষয় আছে, যেমন ধরেন এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয় আছে, বা শিল্প মন্ত্রণালয়ের বিষয় আছে, বা বাংলাদেশ ব্যাংকের বিষয় আছে, সেই বিষয়গুলোর যে এর সঙ্গে কানেক্টিভিটি ওনারা অনেক সময় ঠিক বুঝতে পারেন না। সেই জন্য আমরা চেয়েছিলাম যে এরকম একটা পর্যায়ে, এবং আপনারা যদি দেখেন এখানে একটা পরামর্শক কমিটি কিন্তু আমরা প্রেসক্রাইব করেছি, এবং সেটা অধ্যাদেশের মধ্যে এসেছেও যে পরামর্শক কমিটি থাকবে নীতিতে, যারা এই জিনিসগুলো যখন নীতিতে প্রণয়ন করা হবে তখন নিয়ে আসবেন। সেটা কিন্তু এনবিআর এর ক্ষেত্রে এটা করা কঠিন, এনবিআর এর যে বর্তমান কাঠামো আছে, সেই কারণে নীতিটা আলাদা হওয়ার প্রয়োজন আছে। এবং আমার কাছে মনে হয় যে সেটা যদি পৃথিবীর উন্নত দেশগুলোতে দেখেন, সেগুলো সবগুলোই কিন্তু কম বেশি, এমনকি ভারতেও যদি দেখেন আপনি, ভারতে কিন্তু নীতিটা প্রণয়ন করে ওদের রেভিনিউ ডিভিশন, আর ওটা দুইটা বোর্ড আছে যারা বাস্তবায়নে, একটা ডাইরেক্ট ট্যাক্সের বোর্ড, একটা ইনডাইরেক্ট ট্যাক্সের বোর্ড। কাজে ওইখানেও কিন্তু পৃথকীকরণ রয়ে গেছে। এবং আমাদের আরও একটু এই সঙ্গে আমি যুক্ত করতে চাই, এই পৃথকীকরণের সিদ্ধান্ত কিন্তু 2009 সালে একবার এনবিআর থেকে নেওয়া হয়েছিল এবং সরকার থেকে। এটা কিছু দূর আগানোর পরে এটা মাঝপথে থেমে যায় আর কি। তখন 2009-এর পরে যখন সরকার ক্ষমতায় আসলেন, রাজনৈতিক সরকার, তারপরে জিনিসটা আগায়নি। কিন্তু তখন যিনি বিশেষ করে আমার যতদূর মনে পড়ে যে তত্ত্বাবধায়ক সরকারের সময়
মির্জা আজিজুল ইসলাম সাহেব অর্থ উপদেষ্টা ছিলেন, ওনার সভাপতিতে এই সিদ্ধান্তটা নেওয়া ছিল যে পৃথকীকরণ করা হবে এবং প্রাথমিক কাজও এনবিআর থেকে করা হয়েছিল। কাজে এটা কিন্তু ধারাবাহিকতা এসছে। এইটা কি এরকম করলে ভালো হতো? আমি জানি না আপনারা কি পরামর্শ দিয়েছেন যে এনবিআর যেটা আছে এটাকে রেখে এটার যে বাস্তবায়ন যেটা এটার দায়িত্বটা এনবিআর এর কাছে রেখে দেওয়া, হ্যাঁ রাখা, কারণ বিলুপ্ত না করে। হ্যাঁ, এবং সেখানে তো এখন তো যেহেতু দুইটা বিভাগ হয়েছে, এখন কে এটার প্রধান হবেন, কোন ক্যাডার থেকে হবেন, এইটা নিয়ে দেখছি যে একটা বড় ধরনের একটা সমস্যা হয়ে গেছে এবং আশঙ্কা তৈরি হয়েছে। এবং সেখানে আচ্ছা নীতি বিভাগ যেটা, সেখানে হয়তো বা আমরা যদি অ্যাডমিন ক্যাডার বা ওখানে লেখা নাই যে অগ্রাধিকার কাকে দেওয়া হবে সেটা, কিন্তু এখানেও তারা আশঙ্কা করছেন যে হয়তো বা তাদের মধ্য থেকে হয়তো সর্বোচ্চ পদে তারা যেতে পারবেন না, কারণ ওখানে একটু আমাদের যে প্রচ্ছন্নভাবে যেভাবে আমাদের পরামর্শ কমিটির কিন্তু আমরা রিপোর্টের মধ্যে বলেছিলাম যে একেবারে এক্সক্লুসিভলি এটা এই দুই ক্যাডারের মধ্যে থেকে নেওয়া উচিত। কোন দুই ক্যাডার স্যার আপনারা বলেছেন সুনির্দিষ্টভাবে? যেহেতু রিপোর্ট আপনাদের প্রকাশ হয়নি সেই কারণে বারে বারে আপনাকে পরিষ্কার করে বলবার জন্য বলছি। আয়কর এবং ভ্যাট কাস্টমস এই দুজন। হ্যাঁ, কিন্তু পরবর্তীকালে দেখলাম এটা ছাড়াও আরো প্রশাসন সহ অন্যান্য, যেমন ধরেন অডিট অ্যাকাউন্টস আছে, তারপর অর্থ আরো বিভিন্ন বিষয়গুলো আছে, যে তারাও দে উইল অলসো বি এলিজিবল এবং তাদের এখানে বলছে অগ্রাধিকার দেওয়া হবে। এখন যেটা অগ্রাধিকার ব্যাপারটা একটু ধোঁয়াশা আর কি। এখন এখানে জাজমেন্টাল অনেক ইস্যু আছে বাস্তবে যে, এবং সেইখানে আরেকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে সরকার কোন কাজে কাকে পদায়ন করবেন সেটার জন্য ক্যাডার কম্পোজিশন রুলস বলে একটা আইন আছে, সেইখানে কিন্তু এই জিনিসটা সাজাতে হবে, অর্ডিন্যান্সে যাই থাকুক, না হলে কিন্তু জিনিসটা কার্যকরভাবে আগাবে না যদি এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয়। স্যার একটা বিষয় হলো, মানে আমি যেটা দেখছি এখন যেভাবে ডিবেটটা হচ্ছে আর কি, মানে পদায়নটা একটা বড় ইস্যু হিসাবে এসেছে। আসলে আমাদের দেখতে হবে যেটা রহমান স্যার ঠিকই বলছেন যে মানে আমাদের ফিল্ড লেভেলে কার্যক্রমটা কিভাবে আমরা ভালোভাবে বিন্যস্ত করে প্রযুক্তি, জনশক্তি এগুলোকে একটা সমন্বয় করে আমরা কিভাবে ট্যাক্সটা বাড়াতে পারি, ট্যাক্স জিডিপি রেশিও, ট্যাক্স আহরণ, লিকেজ যেগুলো আছে। কিন্তু এখন মূল ডিবেটটা কিন্তু চলে গেল হলো যে কে দায়িত্বে থাকবেন এইটা। তবে অবশ্যই আমরা এখানে কিন্তু আগেও যে সমস্যাটা হয়েছে যে যারা ট্যাক্স সম্বন্ধে হয়তো জানেন না, হয়তো তাদেরকে অনেক সময় উচ্চ পদে নিয়ে আসা হয়েছে, তখন পরবর্তীতে নানান ধরনের সমস্যা হয়েছে। এখন যেরকমভাবে ট্যাক্স ইত্যাদি জটিল হচ্ছে, বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন হচ্ছে, আমাদেরকে অনেক কিছু চেঞ্জ করতে হবে। আমরা যেগুলো স্পেশাল অ্যান্ড ডিফারেন্সিয়াল ট্রিটমেন্টের আন্ডারে যেগুলো আমরা পেতাম, এগুলো তো এখন তো আমরা তো অনেক কিছু তো শুধুমাত্র মার্কেট অ্যাক্সেস না, বাজার সুবিধা না, আমাদের ট্যাক্সেরও আমরা যে এগুলো তো থাকবে না অনেক কিছু। তো এইটার জন্য কিন্তু এখন এমন সব প্রফেশনাল লাগবে যাদের রিয়েলি এগুলোর মধ্যে নিয়েই তারা কাজ করেন, অভিজ্ঞতা হবে আছে। সুতরাং এটা কিন্তু একটা বড় ধরনের। আবার অন্য দিক থেকে যখন নাকি আমরা আগে দেখেছি যে একটা আমাদের মুক্ত বাণিজ্য অঞ্চলের আলোচনা হচ্ছে, তো সেখানে একটা মেজর কনসার্ন আবার এনবিআর এর থাকে যে রেভিনিউ তো কমে যেতে পারে, আমি যদি মার্কেট অ্যাক্সেস চাই আমাকেও দিতে হবে, তখন এইটা আবার একটা সমস্যা হয়। সো নীতিমালাটা যে বাইরে করা হয়েছে এবং তারা যে একটা বৃহত্তর প্রেক্ষাপটে এটা দেখবেন, সেখানেও কিন্তু এনবিআর এর মানে আমাদের যারা রাজস্ব বাস্তবায়ন বিভাগ আছে তাদেরও কিন্তু একটা ইনপুট লাগবে। পরামর্শক সভা যেটা পরামর্শ কমিটি করা হয়েছে সেখানে কিন্তু তাদেরও একটা আমার মনে হয় যে ভূমিকা রাখতে হবে। তো এইটা স্পেল আউট করা নাই অধ্যাদেশে অত ডিটেলস, এটা হয়তো পরবর্তীতে প্র্যাকটিসের মাধ্যমে হবে, কিন্তু আমার মনে হয় যে পরামর্শক কমিটিটা এটা একটা বড় ভূমিকা রাখতে হবে যেখানে ওই সমন্বয়ের ব্যাপারটা আসবে। এই পরামর্শক কমিটিটাকে আসলে যথাযথ গুরুত্ব পেয়েছে অধ্যাদেশে, যদি আমরা কাঠামোটা যেভাবে দেখছি এখানে তো আর ডিটেলস থাকে না, পরবর্তীতে এগুলো আসলে স্পেল আউট করতে হবে। এখন পরামর্শক কমিটিটা যেভাবে আছে ওইটা পরামর্শক কমিটি, নীতি বিভাগ যেটা আছে নীতি বিভাগই সিদ্ধান্ত নেবেন। কিন্তু এখন কথা হলো কি, পুরাটাই আমার মনে হয় যে লিডারশিপটা কীরকমভাবে আসে তার উপরে অনেক কিছু নির্ভর করবে। আমরা অধ্যাদেশের এই দাড়ি কমার মধ্যে এগুলো কখনোই আমরা এগুলো পুরোপুরি করতে পারবো না। এটা প্র্যাকটিসে যে আমাদের মূল যে দর্শনটা আছে, মূল যে লক্ষ্য আছে, সেই লক্ষ্য নির্দিষ্টভাবে আমরা কি করলে আমাদের
বেস বাড়াতে পারি, আমাদের লিকেজ কমাতে পারি, আমাদের রেভিনিউ জিডিপি রেশিওটা বাড়াতে পারি, এইটাকে মাথায় নিয়ে যদি লিডারশিপটা আসে, তাহলে আমার মনে হয় যে অনেকগুলি যে বিষয়ই আমরা পরবর্তীতে এটাকে আমরা হয়তো সুরাহা করতে পারবো। স্যার, আপনার সাথে আমরা কথা বলবো আরেকটু বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে আপনারা যেহেতু পরামর্শ কমিটির সুপারিশ দিয়েছিলেন, সেটা কতটুকু সুপারিশ গ্রহণ করেছে? ইভেন এই প্রজ্ঞাপন যখন রাত্রেবেলা করা হলো, তার আগে কি আপনাদের সাথে পরামর্শ কমিটির পরামর্শ কি প্রধান উপদেষ্টা বা অর্থ উপদেষ্টা বা সংশ্লিষ্ট সরকারের মহল কি নিয়েছিল কিনা, সেই আলোচনাটা আপনার কাছে আমরা শুনবো। তার আগে একটা বিরতি নিচ্ছি স্যার, বিরতির পরে এসে আপনার কাছে শুনবো। ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানে আপনারা আলোচনায় শুনছিলেন যে এনবিআর যে বিলুপ্তি করা হলো এবং দুটো ভাগে ভাগ করা হয়েছে, বোর্ড করা হয়েছে, বোর্ডকে এখন বিভাগ করা হয়েছে, সেই বিষয়টি নিয়ে বিরতির আগে আমিনুর রহমান, যিনি পরামর্শ কমিটির একজন সদস্য, এনবিআরের এই নীতি কাঠামো আলাদা করবার বিষয়, সেই পরামর্শ কমিটির পরামর্শ কতটা শুনেছে সরকার, সেই বিষয়টা নিয়ে তার আগে বিরতির আগে প্রস্তাব রেখেছিলাম স্যারের কাছে, সেই আলোচনা শুনতে চাই। আপনাদের পরামর্শটা কতটুকু নিয়েছে বা আলোচনা হয়েছে কিনা আপনাদের সাথে এই সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে? আমাদের সঙ্গে পরামর্শ করা হয়নি, তবে আমরা আমাদের রিপোর্ট দিয়েছিলাম। রিপোর্টে আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের পরামর্শ সরকার নেননি। এখন সরকার তো সব পরামর্শ নাও নিতে পারেন, যে সরকারের বিবেচনার বিষয়। বিশেষ করে এই পদায়নের ব্যাপারটাতে আমাদের যে পরামর্শ ছিল, সেই জায়গাগুলোতে আমরা যা বলেছিলাম সেটা অধ্যাদেশে পুরোপুরি প্রতিফলিত আমরা দেখছি না। তো এবং আমাদের সঙ্গে এই পরিবর্তনের কারণে কোনো রকম আলোচনা কোনো পক্ষ থেকে করা হয়নি, কারণ আমরা তো পরামর্শ দেওয়ার পরে আলোচনায় যদি কোনো পক্ষ ডাকতো, সরকার বা কেউ বা উপদেষ্টা, তাহলে আমরা নিশ্চয়ই তাদের সঙ্গে আলোচনা করতাম, কিন্তু সেই রকম কোনো আলোচনার জন্য আসলে আমাদেরকে ডাকা হয়নি। সেই জন্য আমরা তা পরামর্শ কমিটি রিপোর্ট দেওয়ার পরে এই বিষয়ে কোনো আলোচনা কারোর সঙ্গে হয়নি। একটা বিষয়, যে পরামর্শ কমিটিটার যে ফর্মটা ছিল, এনবিআর এর সাবেক দুজন চেয়ারম্যান ছিলেন, নাসিরুদ্দিন আহমেদ স্যার এবং হচ্ছে মজিদ স্যার ছিলেন, আপনি আছেন, আরও দুজন মেম্বার আছেন, যারা সবাই এনবিআর এর লোক ছিলেন বা এনবিআর পরিচালনা করছে, যদি এর মধ্যে চেয়ারম্যানরা বাইরে থেকে এসছেন সব। তাহলে এই কমিটিটার সিদ্ধান্তটা সরকার যদি নেয় বা না নেয়, তত তার একটা যৌক্তিক অবস্থা থাকবে, কারণ আপনিও এই সংস্কারটা করছেন জাতীয় স্বার্থে, সরকারও জাতীয় স্বার্থেই করছে, বা তাহলে সেই জাতীয় স্বার্থ করবার ক্ষেত্রে সিদ্ধান্তটা বাতিল করা বা গ্রহণ করা, এই বিষয়টা ডিসকাস করার দরকার ছিল বলে কি মনে করেন কিনা? করলে ভালো হতো, মানে এইখানে যদি আমার ধারণা যে যেই পর্যায়ে সিদ্ধান্তটা পরিবর্তন হয়েছে, সেখানে যে আমাদের যেসব কর্মকর্তারা জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত আছেন, তাদের কনসার্নগুলো কি হতে পারে, সেগুলোর একটা চিত্র আমরা সরকারকে বা উপদেষ্টা মহোদয়কে দিতে পারতাম, যে এইটা হলে এই ধরনের সমস্যা হতে পারে, এবং এইটার থেকে পরিত্রাণ বা এখান থেকে যদি আমরা এই ধরনের সমস্যাগুলো দূরীভূত করতে চাই, তাহলে কোন পথে আগালে ভালো হবে, তো সে ধরনের হয়তো আমরা একটা পরামর্শ দিতে পারতাম। তো আমাদের সঙ্গে যেহেতু আলোচনা হয় নাই, কাজেই সেটা দেওয়ার কোনো অবকাশ ছিল না, সুযোগ ছিল না। স্যার, এখন এই যে দুটো ভাগ করা হলো বিভাগ, এই দুই বিভাগের দুইজন কর্মকর্তা যারা শীর্ষ নির্বাহী, যে শঙ্কা আশঙ্কা বা সম্ভাবনা যেটাই বলি না কেন, এইটার কি সমন্বয় করাটা কি সহজ হবে? আমি দেখলাম যে অধ্যাদেশ যেটা দেয়া হয়েছে, সেখানে নীতি বিভাগ যেটা আছে, সে নীতি বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে, একটা তাদের টার্মস অফ রেফারেন্সে কিন্তু তাদেরকে বলা হয়েছে তারা সমন্বয় করবে। সুতরাং এখানে এটাও আরেকটা সমস্যার হতে পারে, যে ওই ক্লজটা কিছুটা হয়তো এই দুই বিভাগের মধ্যে একটা বিভাগকে কিছুটা অতিরিক্ত দায়িত্ব দেওয়া বা অতিরিক্ত ক্ষমতা দিয়েছে কিনা, পরবর্তীতে এটার একটা ইন্টারপ্রিটেশনে একটা সমস্যা হতে পারে। এবং সেটা যদি হয়, তাহলে কাজ করতে যে, কারণ দুইটার মধ্যে কিন্তু সমন্বয় লাগবে, কিন্তু কথাটা হলো যে সমন্বয়টা কে করবে, হয়তো বা মিনিস্ট্রির কাছে, যদি এটা তো দুইটা বিভাগই তো মিনিস্ট্রির আন্ডারে, ফাইন্যান্সের আন্ডারে, সুতরাং তারা যদি এই কাজটা যদি করেন, তাহলে হয়তো বা এই সমস্যাটা হবে না। আর কিন্তু আমিনুর রহমান স্যার, আপনার কাছে যে জিনিসটি, সেটি হচ্ছে যে বলা হয় যে এনবিআর তার রেভিনিউ টার্গেট কখনোই পূরণ করতে পারেনি, কিন্তু আমরা ৭২ সালে যদি দেখি, তাহলে ১৬৬ কোটি টাকা রাজস্ব আদায়কারী এনবিআর এখন গত অর্থ বছরে ৩,৮২,০০০ কোটি টাকার রেভিনিউ আদায় করেছে। তাহলে তো প্রবৃদ্ধি আছে ১৬-১৭% গড়ে। তাহলে রেভিনিউ আদায় করতে না পারাটা কি আসলে নীতি আলাদা থাকার দুর্বলতা, বা এক জায়গায় থাকার দুর্বলতা, বা অন্য কোনো সমস্যা আসলে আছে কিনা? সমস্যাটা কোথায় আসলে? আসলে নীতির সঙ্গে রেভিনিউ আদায়ের সম্পর্ক খুব বেশি আছে বলে আমার কাছে মনে হয় না। একটা হলো এনবিআরের যে কর্মদক্ষতা এবং কর্মপদ্ধতি, সেটার মধ্যে সংস্কার আনা প্রয়োজন আছে, নাহলে এটা বরং। তবে এর সঙ্গে আমি একটা জিনিস যুক্ত করতে চাই, যে
আপনি যে দেখেন আমাদের যেটা আপনি বললেন, আমার হিসাব অনুযায়ী 12% হলো আমাদের নন ট্যাক্স রেভিনিউ। এই যে নন ট্যাক্স রেভিনিউ যদি গত 3 বছরের আপনি চিত্র দেখেন, সেইখানে কিন্তু আমাদের মানে লক্ষ্যমাত্রা চেয়ে যোজন যোজন দূরত্ব। সেখানে কিন্তু লক্ষ্যমাত্রা চেয়ে এই যেটা এনবিআর করে না কিন্তু। তো সেই কারণে এনবিআরের যেটা তারা আহরণ করছেন সেটা যথেষ্ট নয় ঠিকই, কিন্তু একেবারে নৈরাশ্যজনক আমি বলতে ঠিক চাই না। এই কারণে দ্বিতীয় আরেকটা কারণ আমি দেখি যে প্রত্যেক বছর, যে এটা মুস্তাফিজ ভাই ভালো বলতে পারবেন, যখন আমরা বাজেট প্রণয়ন করি, বাজেট প্রণয়নে কিন্তু আগে আমরা ব্যয়টা ঠিক করে নিই যে কত এই বছরের আমরা বাজেট কত লক্ষ কোটি টাকা করব। তারপরে আমরা খুঁজি যে কোন কোন সোর্স থেকে আনবো। তো এনবিআর এর কাছে ওইটা চাপিয়ে দেওয়া হয়। এখন আপনি যদি গত বছর আয় বুঝে ব্যয় না করে ব্যয় বুঝে আয়, এটা বাজেটে পাবলিক ফিনান্সে এটা জেনারেল। কিন্তু এনবিআর এর এখানে দেখা যাচ্ছে যখন ধরেন এই মে জুন মাসে বাজেট হচ্ছে, তখন কিন্তু আপনার কিন্তু আগের বছরের চিত্র মোটামুটি আছে যে 9 মাসে কীরকম সংগ্রহ হয়েছে, এবং ওই 9 মাসের যদি আপনি প্রজেকশন করেন এবং গত বছর বাদ বাকি 3 মাসে কি আছে সেই চিত্রও কিন্তু আপনি পেতে পারেন। সেইখানে দেখবেন যে কোনো কোনো বছর এরকমও টার্গেট আছে 40%, 42% প্রবৃদ্ধি ধরে আপনার টার্গেট করা হয়েছে, প্রকৃত যেটা আহরণ হচ্ছে তার চেয়ে। এই সিদ্ধান্তটা এনবিআর এর থেকে নেওয়া হতো নাকি আসলে আইআরডি থেকে? এটা এনবিআর থেকেও না হয় না, এটা রিসোর্স কমিটি আছে, সেই রিসোর্স কমিটি যারা ওই বাজেটের রিসোর্সটা কোথা থেকে আসবে যারা নির্ধারণ করেন তারা এটা করে থাকেন। কাজেই সেই দিক থেকে চিন্তা করলে যে লক্ষ্যমাত্রাকে যেটা বলবেন, লক্ষ্যমাত্রার ক্ষেত্রেই কিছু কিছু যৌক্তিকতার অভাব আছে, এবং সেই কারণে আমি বলব যে অত খারাপ না। যদিও মনে করি যে এটা আরও এই রাজস্ব আহরণে আমরা সন্তুষ্ট হওয়ার কিছু নাই, কিন্তু অ্যাট দি সেম টাইম এটার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের লোকজনের কর্মদক্ষতা অনেক খারাপ, এটা বলতেও আমি মনে করি না। একটা যেটা আমাদের এই যে হাই যে একটা গ্রোথ দেয়া হয় এনবিআরকে, প্রচ্ছন্ন একটা মাথায় বোধহয় কাজ করে, এটা আমি দেখেছি অভিজ্ঞতার ভিত্তিতে, যে এটা যে 30% 40% একটা গ্রোথ দিয়ে দিলাম, এটা যে হবে এটা ওনারাও এটা মনে করেন না। তাদের আশা যেটা আমার মনে হয় যে ব্যয়ও আমরা করতে পারবো না, যেটা বছরের পর বছর আমরা সেটাও দেখেছি যে বিশেষত উন্নয়ন বাজেটে আমাদের ব্যয় হয় না। সুতরাং ওই যে প্রবৃদ্ধি যেটা দিল সেটা যে হবে না, সেটা কিন্তু একটা চিন্তা কিন্তু থাকে। কিন্তু তারপরে আমি বলবো, আমিনুর রহমান সাহেব বলেছেন যে মানে আমাদের যে রেভিনিউ পারফরমেন্স, ট্যাক্স পারফরমেন্স, এটা হয়তো অত খারাপ না। হ্যাঁ, অনেক সময় যুক্তি দেওয়া হয় যে আমাদের অনেক ট্যাক্স এক্সপেন্ডিচার যেটা মানে বিভিন্ন প্রণোদনা ইত্যাদিতে কর ছাড় দেওয়া হয়, এগুলো হিসাবে রাখা দরকার, এটা ঠিক। কিন্তু আমরা বাইরে দেখেছি, যেমন ভারতে যদি আমি ধরি, ভারতে যদি আমি 2001-2 দিকে যদি দেখি, সেখানেও কিন্তু তাদের ছাড় অনেক ছিল, কিন্তু ফিলোসফিটা ছিল যে আমি ছাড়টা যাকে দিচ্ছি সে 10 বছরে 15 বছরে তার আয়টা এমনভাবে বাড়বে যাতে করে আমি ওখান থেকে আবার পাওয়া শুরু করবো। আমি যেটা ভারতে হয়েছে, হ্যাঁ ওইটা পাবে। এবং আর দ্বিতীয় যেটা তারা করেছে যে সানসেট ক্লজ, যে আমি বলে দিব যে আমি এত বছরের জন্য দিলাম। তো আমাদের দেশে হয় কি, এটা না বলার ফলে যখন নাকি এটা একবার দেয় তারপরে উইথড্র করার প্রশ্ন আসে, তখন কিন্তু অনেক মানে একটা বড় ধরনের বাধা চলে আসে। না জি স্যার, আবার যারা পেয়েছে সুবিধা তারাও তো দেশে টাকাটা কতটুকু রেখেছে সেটা একটা বড় বিষয়, যে ইনভেস্টমেন্ট রিটার্ন পাওয়ার। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি 71-এর মুখোমুখি অনুষ্ঠানে। আমরা এনবিআর এর যে বিলুপ্তি করা এবং 2 ভাগে বিভক্ত করা, 2টি বিভাগ করা হচ্ছে সে বিষয়টি আলোচনা করছিলাম। সেই আলোচনার স্যার যে জায়গাটা আমরা বলছি, আমরা কি আসলে রোগটা চিহ্নিত করতে পারছি? আর এনবিআর এর যে রেভিনিউ আদায়ের কথা আমরা বলছি যে হিউম্যান ইন্টারফারেন্সটা যত কম হয়, মানে অটোমেশন, এইটা আমরা কি করতে পেরেছি কিনা, বা লোকবলের জায়গাটা করতে পেরেছি কিনা, 3টা প্রশ্ন একত্রে আপনার কাছে জানতে। হ্যাঁ, আমার মনে হয় যে আসল সমস্যা তো হলো বাস্তবায়ন করে কিভাবে আমরা ট্যাক্স বেসটা বাড়াতে পারি, আমরা ট্যাক্সটা বেশি আদায় করতে পারি। এবং সেটা করতে গেলে আমাদের দেশে যে কাঠামোটা এখন, যে অপ্রত্যক্ষ কর যেটা, সেখানেই আমাদের 2/3 মতো আসতেছে, প্রত্যক্ষ করে আমাদের আসতেছে হলো 1/3, যেটা নাকি আয়কর যেটা কোম্পানি বা ব্যক্তি, এখান থেকে মাত্র 1/3। এখন এইটা কিন্তু বাইরের পৃথিবীতে সবচেয়ে বড় অংশটাই কিন্তু প্রত্যক্ষ করের মাধ্যমে আসে। আর অপ্রত্যক্ষ কর যেটা আমরা ট্যাক্স ইত্যাদি, ভ্যাট ইত্যাদি, এটা তো সাধারণ মানুষের উপরে যায়। এখানে বাড়াতে গেলে
আর এখন উচ্চ মূল্যস্ফীতির চাপ, এমনিতেই মানুষ হিমশিম খাচ্ছে। সো আমাদেরকে প্রত্যক্ষ করের দিকে কিভাবে আমরা বাড়াতে পারি, এবং সেখানে এখন যেটা আমাদের হচ্ছে, এখানে কিন্তু অটোমেটিক্যালি যেগুলো আসে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ইত্যাদি, অ্যাডভান্স ভ্যাট ইত্যাদির মাধ্যমে আসছে। সো আমাদের ট্যাক্স এফোর্ট যেটা, এইটাকে যদি আমাদের শক্তিশালী করতে হয়, আমার মনে হয় যে প্রযুক্তি একটা বড় আমাদের হাতিয়ার হতে পারে। এখানে যত আমরা হিউম্যান ইন্টারফেস কমাতে পারবো, আমরা আমাদের বিভিন্ন গবেষণায় কিন্তু দেখা গেছে যে বাংলাদেশে 1 টাকা যদি আমি তখনকার এনবিআরকে যদি ইনভেস্ট করি, এনবিআর এর এই প্রযুক্তি ইত্যাদি বাড়ানোর জন্য রিটার্ন সবচেয়ে বেশি বাংলাদেশে হবে, স্টাডিতে দেখা গেছে। সো এখানে যদি আমরা এই প্রযুক্তিটা যদি নিয়ে আসতে পারি, যেটাকে ডিজিটালাইজেশন অফ দ্য ট্যাক্সেশন সিস্টেম বলা হয়, এটা কিন্তু আমরা 2001 সাল থেকে অনেক প্রজেক্ট আমাদের বাস্তবায়িত হয়েছে, কিন্তু রেজাল্টটা কোন জায়গায় হয়েছে? 2011-তেও তো ট্যাক্স জিডিপি, রেভিনিউ জিডিপি রেশিও 11% ছিল, সেটা তো এখন তো কমে 8.2% হয়েছে। তো এই যে এত ডিজিটালাইজেশন আমরা করলাম, সেটার তো মেজর প্রবলেম হয়েছে আমাদের, যেমন ট্যাক্স ভ্যাট এবং কাস্টম যদি ধরি বা ইনকাম ট্যাক্সের ধরি, এটা যে একটা সফটওয়্যারগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে, একটা আরেকটার সাথে কথা বলে না। তো এখন যদি ওইটার মধ্যে যদি একটা সমন্বয় না হয়, তাহলে কিন্তু একটা দিয়ে আরেকটাকে আমি ওইটাকে কিন্তু টেস্ট করতে পারবো না, ধরতে পারবো না। আরেকটা যেটা ভারতে করেছে, সেটা হলো এক্সপেন্ডিচারের সাথে ইনকামকে ট্যাগ করা। ভারতে দেখবেন যে তাদের ওই যে প্যান বলি, আমরা তো টিন বলি, তারা প্যান বলে, পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বার, সেটার সাথে আধার একটা নাম্বার আছে। সেই আধার নাম্বারটা আপনি যদি কোনো একটা কোনো একটা খরচ করতে গেলে ওই নাম্বারটা দিতে হবে। তখন কিন্তু ইনকাম ট্যাক্সের অফিসার যিনি আসেন, তাকে যখন আমি আমার সাবমিট করলাম আমার ট্যাক্স ফাইল, তখন কিন্তু উনি দেখছেন যে আমার এক্সপেন্ডিচার বিহেভিয়ারটা কীরকম, ওইটা দিয়ে কিন্তু তখন উনি ধরা যায়। আমাদের এনআইডি তো সবারই আছে। সো আমাদের দেশেও কিন্তু এই ধরনের এতে যেতে হবে। যেমন ওরা একটা সবসময় কথা বলে যে ইন্টারফেসের দরকার নেই, ট্যাক্স জাস্ট হ্যাপেন্স। সো ওই জায়গাটাতে কিন্তু আমাদের এখন প্রযুক্তিগত যেটুকু আমাদের বাংলাদেশে আছে, এখানে কিন্তু এটা করা সম্ভব, এবং সেটা করলে আমার মনে হয় যে অনেক জায়গায় লিকেজ যেটা আছে সেটাও আমরা সেখানে করতে পারবো। আর মেজর সেটা হলো যে আরও ভিত্তিটাকেও আমরা বাড়াতে পারবো। স্যার, এই জায়গায় একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের 100 টাকা রেভিনিউ আদায় করলে এনবিআর এর খরচ করে হচ্ছে 31 পয়সা। ভারতে যদিও 61 পয়সা খরচ হয়, মালয়েশিয়াতে 1 রিঙ্গিত, বাংলাদেশি টাকায় প্রায় 28 টাকা ওদের 100 টাকা আদায় করতে গেলে। এখন এই এনবিআর এর যে আদায়ের সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় লোকবলটা আমরা দিতে পেরেছি কিনা? কারণ যেহেতু আমাদের অর্থনীতির আকারটা বেড়েছে, জিডিপির আকারটা আগের তুলনায় বেড়েছে, উপজেলা পর্যায়ে আমাদের প্রচুর মানুষ ইনকাম ট্যাক্স দেওয়ার মতো আছে, সেইটা কি করা হচ্ছে? হ্যাঁ, এখন এই ব্যাপারে তো অবশ্যই বিনিয়োগের প্রয়োজন আছে, কিন্তু বিনিয়োগ মানে লোকবল বাড়ানোটা কিন্তু বিনিয়োগের ক্ষুদ্র অংশ। আসল হলো আপনি দক্ষতা কীভাবে বাড়াচ্ছেন, এবং ডিজিটাল করার আগে যেটা আপনাকে করতে হবে, যেটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ, আপনি যদি আগে সিস্টেম ডেভেলপ না করেন, যদি একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসেস না করে যদি আপনি ডিজিটালাইজেশন, দ্যাট ইজ এ ওয়েস্টেজ অফ মানি। এটা অবশ্যই আগে করতে হবে। এবং আমি যতদূর জানি যে এনবিআর একটা প্রজেক্ট হাতে নিয়েছে বিশ্ব ব্যাংকের সহায়তায় ডিজিটালাইজেশন। এখানে আমার সহকর্মীদের আমি বারবার বলে আসছি যে তোমরা আগে প্লিজ ফিক্স দি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ফার্স্ট, দেন অনলি ইউ শুড গো ফর অটোমেশন, আদারওয়াইজ এটা কাজে আসবে না। ইএফডি মেশিনের মতো হবে। হ্যাঁ, দ্বিতীয়ত যেটা আরেকটা হচ্ছে যেটা মোস্তাফিজ ভাই বলেছেন, যে আমাদের কাছে কিন্তু অনেক তথ্য ভাণ্ডারগুলো আছে, সেই তথ্য ভাণ্ডারগুলো আমরা ব্যবহার করছি না। এই যে আপনার যেটা বলা হচ্ছে যে তথ্য প্রযুক্তি হলো বেস্ট প্রযুক্তি, তো তথ্য প্রযুক্তির ব্যবহার করে যদি আপনি কোনো করদাতা বা কোনো কোম্পানিকে পিকচার দেন, তুমি যদি ভুল আয় ঘোষণা করো, তাহলে কিন্তু তথ্য আমার কাছে আছে, তাহলে কিন্তু উনি 10 বার ভাববেন যে দেওয়ার আগে, কিন্তু উনি বুঝতে পেরেছেন যে আমাদের কাছে নাই, তো কাজে হি ইজ টেকিং এ চান্স। তো সেই জায়গাগুলোতে আমাদের ইনভেস্ট করতে হবে, যে তথ্য ভাণ্ডার। যেমন আপনারা জানেন যে ভারতে বেঙ্গালুরুতেও একটা সেন্ট্রাল প্রসেসিং সেন্টার করেছে, এখানে এরকম করদাতা মোস্তাফিজ ভাই বললেন এরকম ইম্পর্টেন্ট তথ্যগুলো দেওয়া আছে। এখন যখনই কোনো ট্যাক্স পেয়ারের কোনো ডিসিটি আমাদের যেরকম আছেন বা ইনকাম ট্যাক্স অফিসাররা বলে, যখনই যায় উনি ওখানে দেখেন যে ওই তথ্য ভাণ্ডারের মধ্যে ওই করদাতার কোনো তথ্য আছে কিনা। যেমন কিনা আমাদের এখানে ব্যাংকরা ওই বাংলাদেশ ব্যাংকের ঋণ দেওয়ার আগে দেখেন ওই একই সিস্টেম। তো এরকম যদি থাকে তাহলে কিন্তু একটা বড় ধরনের হতে পারে। আরেকটা জিনিস যেটা হয়েছে, যেটা মোস্তাফিজ ভাই উল্লেখ করেছেন, আমরা কিছু আমরা ডিজিটাইজেশন করেছি। যেমন ধরেন আমাদের টিনটা এখন কিন্তু সুন্দর হয়ে গেছে, এখন কিন্তু আপনার যেতে হবে না,
একজন যদি নতুন টিম নিতে চান ওনার কম্পিউটারে বসে অনলাইনে বসে তাৎক্ষণিক এটা করে কোনো ফেলতে ফিটি পারেন। লাগবে, কিচ্ছু লাগে না। এবং এটা যেহেতু কোম্পানির ক্ষেত্রে ওই রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানির যে ইনকর্পোরেশন সেটার সঙ্গে ট্যাগ করা, আর ব্যক্তির ক্ষেত্রে এনআইডির সঙ্গে ট্যাগ করা, কাজেই এখানে কিন্তু কোনো রকম সমস্যা নেই। কিন্তু তার পরবর্তীগুলো এরপরে উনি রিটার্ন দিবেন, রিটার্নটা প্রসেস হবে, সেটা আবার অডিট হবে, manually। সেই জায়গাগুলো এখনো কিন্তু আমরা স্যার একদম পৌঁছাতে শেষের পারিনি। দিকে আছি, ছোট্ট করে বলবো, আপনি এনবিআর ছিলেন, আপনার সময়কালে বেশ কজন চেয়ারম্যান নিশ্চয়ই চেঞ্জ হয়েছে, কারণ যেহেতু আমরা 53 বছরে 31 জন চেয়ারম্যান পেয়েছি এবং তারা বাইরে থেকে এসছেন। তো এইটাকে আসলে সিদ্ধান্ত দিন শেষে আসলে কারা গ্রহণ করছে? যে মানুষটি এনবিআর পরিচালনার প্রধান দায়িত্বে থাকছেন তারা তো আইআরডির সচিব, আমি যেটা আগেও বললাম, যার ফলে মন্ত্রণালয়ের সম্পৃক্ততা ছাড়া তো এনবিআর কোনো সিদ্ধান্ত কি নিতে পেরেছে স্বাধীনভাবে? আমার কাছে মনে হয় যে এটা এখানে ল্যাকিং, যে আমাদের এনবিআর একটা সার্বিক প্ল্যানিং নেওয়া হয়েছে 2-3 বার, যে আমরা প্ল্যানিং কি করব আগামী 5 বছরে, কিভাবে আগাবো। এবং প্ল্যানিং করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা প্ল্যানিং করলে হবে না, ওটা যারা ইমপ্লিমেন্টেশন করবে একটা হুইসেল ব্লোয়ার টিম লাগবে, সেই জায়গাগুলো কিন্তু আমরা এখনো পর্যন্ত তেমন আগাইতে পারিনি, সেই জায়গাগুলোতে কাজ করতে হবে। স্যার আমরা একবারে শেষ 1 মিনিটের মধ্যে আমরা শেষ করতে চাই, সমাধানে করণীয় বা সুপারিশ কি আপনার কাছে জানতে চাই? হ্যাঁ, আমার মনে হয় যে এখন তো একটা বড় কাঠামোগত পরিবর্তন হয়েছে, এটাই বাস্তবতা। হয়তো বা পরবর্তীতে এটার যে চেঞ্জগুলো বা পরিবর্তন। চেঞ্জ হয়তো কিছুটা হয়তো করা হবে, কিন্তু আমার মনে হয় যে এটা একটা সুযোগ হিসাবে আমাদের নেওয়া উচিত। এবং এখন প্রযুক্তিকে ব্যবহার করে এবং দক্ষতা বাড়িয়ে আমাদের যে সম্ভাবনাটা আছে বাংলাদেশের অর্থনীতির, এখন যে আমরা প্রযুক্তিগত যে অবস্থা আছে এখন সম্ভব আমাদের সামনের দিকে, এটাকে ব্যবহার করে আমাদের রেভিনিউ কালেকশন, মানুষকে হয়রানি কম করে, যে দিচ্ছেন তাকে হয়রানি কম করে, যারা দিচ্ছেন না দিকেজ হচ্ছে সেটাকে যুক্ত করা। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য স্যার। দর্শক আপনারা এতক্ষণ ধরে আলোচনা শুনছিলেন 71 মুখোমুখি অনুষ্ঠানে। দেখা হবে আগামীতে অন্য কোনো পর্বে।